আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে কবিতাটি পড়ব এই কবিতার নাম হচ্ছে টু ড্যাফোডিলস। কবিতাটি লিখেছে বিখ্যাত কবি রবার্ট হ্যারিক। মেইন কবিতায় যাওয়ার আগে আমাদের কবি সম্পর্কে কিছু জেনে নিতে হবে, কারণ কবি সম্পর্কিত অনেক প্রশ্নই আমাদের এক্সামে চলে আসে। সো চলো শুরু করা যাক। দেখো, অ্যাবাউট দ্য পোয়েট। রবার্ট হেরিক ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। রবার্ট হেরিক ছিলেন একজন ইংরেজ কবি। হি ওয়াজ বর্ন ইন 1591 অ্যান্ড ডেইড ইন 1674। তিনি 1591 সালে জন্মগ্রহণ করেন এবং 1600 মৃত্যুবরণ করেন। হি ইজ বেস্ট নোন ফর হিজ কালেকশন অফ পোয়েমস কল্ড হেসপেরিডিস। তার একটা বিখ্যাত কবিতা সামগ্রী ছিল, তার নাম ছিল কি? হেসপেরিডিস। হি ওয়াজ বেস্ট নোন, তিনি এই হেসপেরিডিস এর লেখক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। দ্য কালেকশন ইনক্লুডস দ্য ফেমাস পোয়েম টু ড্যাফোডিলস। আর এই কালেকশনের মধ্যেই টু ড্যাফোডিল এই কবিতাটা ইনক্লুড করা হয়েছে। এই হেসপেরিডিস একটা কবিতা সামগ্রী। এখানে প্রায় 1200টার মতো কবিতা রয়েছে যা লিখেছে রবার্ট হ্যারিক। হ্যারিক ওয়াজ ওয়ান অফ দ্য ক্যাভেলিয়ার পোয়েট। হ্যারিক ছিলেন একজন ক্যাভেলিয়ার পোয়েট। এখন আমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে ক্যাভেলিয়ার পোয়েট জিনিসটা কি? ক্যাভেলিয়ার পোয়েট জিনিসটা কি সেটা আমরা একটু পরেই জানব। হিজ পোয়েট্রি ইজ নোন ফর ইটস সিম্পলিসিটি, এলিগেন্স অ্যান্ড লিরিক্যাল কোয়ালিটি। তার কবিতাগুলো সিম্পলিসিটি, সরলতা, এলিগেন্স মানে হচ্ছে সৌন্দর্য, অ্যান্ড লিরিক্যাল কোয়ালিটি এবং সঙ্গীতের একটা গুণ, সঙ্গীতময় গুণের জন্য পরিচিত। হি ওয়াজ আ ক্লার্জিম্যান। তিনি ছিলেন একজন ধর্মযাজক। হি লাভড রাইটিং অ্যাবাউট দ্য হ্যাপি অ্যান্ড শর্ট মোমেন্টস অফ লাইফ। হি লাভড, তিনি পছন্দ করতেন হ্যাপি মোমেন্ট, হ্যাপি সুখ সম্পর্কে এবং শর্ট মোমেন্টস অফ লাইফ, মানুষের জীবনে যে ছোট ছোট আনন্দ এগুলো নিয়ে তিনি লিখতে পছন্দ করতেন। তাহলে এই কবির পাঠ থেকে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে তিনি জন্মগ্রহণ করেছেন 1591 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1674 সনে। তার বিখ্যাত একটি কবিতা সামগ্রী ছিল যার নাম ছিল হেসপেরিডিস। এটার মধ্যে প্রায় 1200টার মতো কবিতা ছিল, তার মধ্যে অন্যতম একটি কবিতা হচ্ছে টু ড্যাফোডিলস। আর তিনি একজন ক্যাভেলিয়ার পোয়েট ছিলেন, তিনি একজন ক্যাভেলিয়ার কবি ছিলেন, আর তিনি একজন ক্লার্জিম্যানও ছিলেন। এখন আমাদের জানতে হবে ক্যাভেলিয়ার পোয়েট এই জিনিসটা কি। দেখো, Cavalier poets were a group of English poets in the 60s. They supported King Charles I during the English Civil War. আচ্ছা, Cavalier poet were a group of English poets in the 60s. 1600 সালের সময়ে একটা কবিদের একটা গ্রুপ ছিল, ইংলিশ কবিদের একটা গ্রুপ ছিল, তাদেরকে ক্যাভেলিয়ার পোয়েট বলা হয়। তারা কি করত? দে সাপোর্টেড কিং চার্লস ওয়ান ডিউরিং দ্য ইংলিশ সিভিল ওয়ার। তারা ইংলিশ সিভিল ওয়ার যখন চলতেছিল তখন এই যে কিং চার্লস ওয়ান তাকে তারা সাপোর্ট করত। ইংলিশ সিভিল ওয়ার এটা কি? ইংলিশ সিভিল ওয়ার হচ্ছে একটা যুদ্ধ হয়েছিল ক্যাভেলিয়ার্স আর হচ্ছে পার্লামেন্টেরিয়ানসের মধ্যে, অর্থাৎ রাজার ক্ষমতা এবং পার্লামেন্টের ক্ষমতার মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। রাজা চাইতো সব ক্ষমতা তার হবে, আবার পার্লামেন্ট চাইতো যে না, ক্ষমতা একটা সমতার ভিত্তিতে হবে, সব ক্ষমতা রাজার কাছে থাকবে না, তাহলে সে স্বৈরাচারী হয়ে যায়। এরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল যারা পার্লামেন্টকে সাপোর্ট করত। আবার কেউ কেউ ছিল যারা রাজাকে সাপোর্ট করত, এই রাজা চার্লস ওয়ানকে সাপোর্ট করত। আর যারা রাজাকে সাপোর্ট করত তাদেরকে বলা হতো ক্যাভেলিয়ার্স। এই যুদ্ধটা শুরু হয়েছিল 1642 সনে আর যুদ্ধটা শেষ হয় 1652 সনে। এই যুদ্ধের ফলাফলটা হয়েছিল কি? এই যে রাজা চার্লস ওয়ান, ওনাকে শুলে চড়ানো হয় 1649 সালে, ওনাকে শুলে চড়ানো হয়, উনি এই যুদ্ধে হেরে গিয়েছিলেন। এখান থেকেই হচ্ছে ক্যাভেলিয়ার পোয়েট। দিস পোয়েটস রোট অ্যাবাউট লাভ, বিউটি, নেচার অ্যান্ড দ্য আইডিয়া দ্যাট লাইফ ইজ শর্ট অ্যান্ড শুড বি এনজয়েড। এই কবিরা কী করতো? এই কবিরা লাভ, বিউটি, নেচার এসব সম্পর্কে কবিতা লিখতো। অ্যান্ড দ্য আইডিয়া দ্যাট লাইফ ইজ শর্ট অ্যান্ড শুড বি এনজয়েড, এবং এই বিষয় নিয়ে লিখতো যে জীবন হচ্ছে খুবই ছোট, এই ছোট জীবনকে আমাদের যেভাবে হোক এনজয় করতে হবে, উপভোগ করতে হবে। They often used the idea of creepdom.
তারা প্রায় ক্রিপডিম এই আইডিয়াটা ব্যবহার করতো। ক্রিপডিম মানে কি? উইচ মিনস এনজয় দ্য ডে, উইচ মিনস এনজয় দ্য ডে, তার অর্থ হচ্ছে দিন উপভোগ করো, অর্থাৎ সময় যতটুকু বাকি আছে সেই ততটুকু সময় তোমরা উপভোগ করো, কারণ মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে, মানুষের লাইফটা হচ্ছে খুবই শর্ট। এই ধারণাগুলো ওনাদের কবিতায় খুব ভালোভাবে পাওয়া যায়। সাম ফেমাস ক্যাভেলিয়ার পোয়েটস আর রবার্ট হ্যারিক, রিচার্ড লাভলেন্স অ্যান্ড থমাস খেরো। এই তিনজন হচ্ছেন বিখ্যাত ক্যাভেলিয়ার পোয়েট। আচ্ছা, ক্যাভেলিয়ার পোয়েট সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে তারা ইংলিশ সিভিল ওয়ারের সময় রাজা চার্লস ওয়ানকে হেল্প করত, সাপোর্ট করত। এটা 1600 সালের সময় এই ধারণাটা প্রকাশ পায়। তারা প্রায় লাভ, বিউটি, নেচার এগুলো নিয়ে কবিতা লিখতো। আর তাদের মেন যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে লাইফ ইজ শর্ট অ্যান্ড শুড বি এনজয়েড। ওকে, এখন আমরা কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে জানি যে এই কবিতা মূলত কি বিষয়ে লেখা হয়েছে, কোন পার্সপেক্টিভে এই কবিতাটা লেখা হয়েছে। আমাদের আজকের কবিতা টু ড্যাফোডিল, এটা কোন পার্সপেক্টিভে লেখা হয়েছে, কি বলেছে দেখো। দিস পোয়েম ইজ আ বিউটিফুল এক্সপ্রেশন of the shortness of life. The poet compares the life to daffodil flowers to human life, showing that both bloom for a short time and fade away quickly. কি বলছে যে এই কবিতার মধ্যে শর্টনেস অফ লাইফ এই জিনিসটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে যে মানুষের জীবনটা খুবই শর্ট। আর এই কবি ড্যাফোডিল ফুলের সাথে মানুষের জীবনকে তুলনা করেছেন, কম্পেয়ার করে এটা দেখিয়েছেন যে ড্যাফোডিল ফুল যেমন খুব অল্প সময়ের জন্য ফুটে, তেমনইভাবে মানুষের জীবনও খুব অল্প সময়ের জন্য থাকে। জাস্ট লাইক ফ্লাওয়ার্স ডাই সুন আফটার ব্লুমিং, হিউম্যান লাইফ অলসো পাসেস ভেরি ফাস্ট। যেমনইভাবে ফুল ফোটার পরে খুব দ্রুত সেটা ঝরে পড়ে যায়, তেমনইভাবে মানুষের জীবনও একটা সময় খুব দ্রুত শেষ হয়ে যায়। দিস পোয়েম ইজ আ লিরিক পোয়েম, ইট ইজ অলসো আ পেস্টোরাল পোয়েম and this poem also uses symbolism. আচ্ছা, এই কবিতাটা একটি লিরিক পোয়েম, একটা লিরিক কবিতা। ইট অলসো অ্যা পেস্টোরাল পোয়েম, এই কবিতা একই সাথে একটা পেস্টোরাল কবিতা। অ্যান্ড দিস পোয়েম অলসো ইউজেস সিম্বলিজম, আর এই কবিতার মধ্যে অনেক সিম্বলিজম ব্যবহার করা হয়েছে। এখানে আমরা তিনটা নতুন নতুন ওয়ার্ড পাচ্ছি। এক নাম্বার দেখো, এই কবিতা হচ্ছে একটা লিরিক পোয়েম, আবার একই সাথে এই কবিতা একটা পেস্টোরাল পোয়েম, আবার এই কবিতার মধ্যে কি ব্যবহার করা হয়েছে? সিম্বলিজম। এই তিনটা জিনিসকে আমরা জানি না। এখন একে একে আমরা এই তিনটা জিনিস জানবো, কোনটা কাকে বলে কি। দেখো, লিরিক পোয়েম কি? আর লিরিক পোয়েম ইজ আ শর্ট পোয়েম দ্যাট শোজ দ্য পোয়েটস পার্সোনাল ফিলিং অর থটস। লিরিক কবিতা হচ্ছে একটা ছোট কবিতা, যেই ছোট কবিতার মধ্যে কবির পার্সোনাল, ব্যক্তিগত যেই ভাবনা, ব্যক্তিগত যেই চিন্তা ভাবনা সেগুলো প্রকাশ পায়, সেগুলো বলা হয়। ইট ইজ অফেন লাইক আ সং, এটা ছোট একটা গানের মতো। ইট টক্স অ্যাবাউট ইমোশনস লাইক লাভ, স্যাডনেস অর বিউটি। আর এই লিরিক্যাল যে পোয়েমগুলো রয়েছে এর মধ্যে প্রায় ভালোবাসা, তারপরে স্যাড, সৌন্দর্য, এসব বিষয় নিয়ে লেখা হয়। যদি উদাহরণ বলি তাহলে এই যে টু ড্যাফোডিল, এটাও কি একটা লিরিক কবিতা। কেন? It is a lyric poem because the poet shows his sad feelings about how fast life passes. আমরা একটু আগে জেনেছি, ইন্ট্রোডাকশনে জেনেছি যে এই কবিতার মধ্যে বলা হয়েছে যে মানুষের জীবন কিভাবে খুব দ্রুত চলে যায়। আর লিরিক পোয়েম মানে কি? লিরিক পোয়েম মানে হচ্ছে এই কবিতার মধ্যে স্যাডনেস থাকবে, লাভ থাকবে, বিউটি থাকবে। তো এই কবিতার মধ্যেও স্যাডনেস রয়েছে। কিভাবে? কারণ কবি খুবই দুঃখ প্রকাশ করে যে জীবন কিভাবে খুব দ্রুত চলে যাচ্ছে, এটা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করে। তারপরে পেস্টোরাল পোয়েম কি? আ পেস্টোরাল পোয়েম ইজ আ পোয়েম দ্যাট টক্স অ্যাবাউট নেচার, ফ্লাওয়ার্স, ফিল্ডস, ভিলেজেস অর পিসফুল কান্ট্রি লাইফ। অর্থাৎ পেস্টোরাল কবিতার মধ্যে প্রকৃতি, ফুল, তারপরে আর্ট, গ্রাম, এসব দিক, গ্রাম্য যে সৌন্দর্য, এসব দিক সম্পর্কে পেস্টোরাল কবিতার মধ্যে বলা হয়। টু ড্যাফোডিল ইজ আ পেস্টোরাল পোয়েম বিকজ ইট টক্স অ্যাবাউট ফ্লাওয়ার্স অ্যান্ড নেচার। ড্যাফোডিল কবিতাও কিন্তু একটা পেস্টোরাল পোয়েম। কেন? কারণ এই কবিতার মধ্যে ফ্লাওয়ার, নেচার এসব জিনিস সম্পর্কে কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম লিরিক্যাল পোয়েম কি, পেস্টোরাল পোয়েম কি। তারপরে দেখো, হোয়াট ইজ সিম্বল ইন পোয়েট্রি।
আমরা এই ইন্ট্রোডাকশনে জেনেছিলাম যে এই কবিতার মধ্যে দিস পোয়েম অলসো ইউজেস সিম্বলিজম, এই কবিতার মধ্যে সিম্বলিজম ব্যবহার করা হয়েছে। সিম্বলিজম জিনিসটা কি? আ সিম্বল ইজ আ ওয়ার্ড, অবজেক্ট অর আইডিয়া দ্যাট মিনস মোর দ্যান ইটস অ্যাকচুয়াল মিনিং। সিম্বল হতে পারে কোনো একটা শব্দ, কোনো একটা অবজেক্ট অথবা কোনো একটা ধারণা, দ্যাট মিনস মোর দ্যান ইটস অ্যাকচুয়াল মিনিং, অর্থাৎ শব্দ, অবজেক্ট বা ওই যে আইডিয়া, তাকে যে অর্থের জন্য তৈরি করা হয়েছে তার থেকেও আরও বেশি অর্থ প্রকাশ করবে। উদাহরণ দিলে খুব ভালোভাবে বোঝা যাবে। দেখো, ইন সিম্পল ওয়ার্ডস, একদম সিম্পল ওয়ার্ডে যদি বলি তাহলে আ সিম্বল ইজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস অ্যানাদার আইডিয়া। সিম্বল মানে হচ্ছে যে শব্দ দ্বারা যেটা বোঝা যায় সেই আইডিয়াটা শেয়ার করে না, বরং টোটালি ভিন্ন একটা আইডিয়া আমাদেরকে বোঝায়। যেমন দেখো, দ্য সান, সূর্য, নর্মালি গিভস লাইট বাট ইট পোয়েমস ইট ক্যান সিম্বলাইজ লাইফ অর হোপ। সূর্য কী করে? সূর্য স্বাভাবিকভাবে কিন্তু আলো দেয়, কিন্তু কবিতার মধ্যে সূর্য দ্বারা জীবন, আশা এসব জিনিস সিম্বলাইজ করা হয়। তারপরে দ্য নাইট, নর্মালি মিনস ডার্কনেস বাট ইট ক্যান সিম্বলাইজ ডেথ অর স্যাডনেস। রাত মানে কি? রাত মানে অন্ধকার, কিন্তু এই রাত দ্বারা কখনো কখনো মৃত্যু এবং দুঃখ এগুলো প্রকাশ করা হয়। ওয়াটার, ওয়াটার কি একটা ইউজুয়ালি মিনস লিকুইড, এটা একটা লিকুইড তরল পদার্থ, বাট ইট ক্যান সিম্বলাইজ পিউরিটি অর আ নিউ বিগিনিং। কিন্তু পানি দিয়ে প্রায় পিউরিটি বোঝানো হয়, পিউরিটি সিম্বলাইজ করা হয় এবং নতুন করে শুরু করার অর্থেও ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা লিরিক পোয়েম, পেস্টোরাল পোয়েম অ্যান্ড সিম্বলিজম এই তিনটা জিনিস সম্পর্কে জানলাম। এখন আমাদের কবিতার স্ট্রাকচারটা জেনে নিতে হবে। টোটাল লাইন, এই কবিতার টোটাল লাইন রয়েছে 20 লাইন্স, 2 স্ট্যাঞ্জাস, 10 লাইন্স ইন ইচ স্ট্যাঞ্জা। এই কবিতায় মাত্র 2টা স্ট্যাঞ্জা রয়েছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 10টা করে লাইন, তাহলে এই কবিতার মোট লাইন হচ্ছে 20টা। আর রাইম স্কিম কি? ইচ স্ট্যাঞ্জা ফলোস দ্য এ বি সি ডি, এই প্যাটার্নটা ফলো করে এই স্ট্রাকচারের মধ্যে। এখন চলো আমরা কবিতা লাইন বাই লাইন দেখি। প্রথম স্ট্যাঞ্জা, 2টা স্ট্যাঞ্জা রয়েছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 10টা করে লাইন, মোট 20 লাইন। ফার্স্ট স্ট্যাঞ্জা, ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি ইউ হ্যাস্ট away so soon, as yet the early rising sun has not attained his noon. Stay, stay, until the hasting day has run, but to the evensong, and having prayed together, we will go with you along. দেখো কি বলছে? ফেয়ার ড্যাফোডিল, ফেয়ার ড্যাফোডিলস, হে সুন্দর ড্যাফোডিল, ড্যাফোডিল হচ্ছে একটা ফুল, হলুদ রঙের একটা ফুল। ফেয়ার ড্যাফোডিলস, হে সুন্দর ড্যাফোডিল ফুল, উই উইপ টু সি, উইপ মানে কাদা, উই উইপ টু সি, আমরা এটা দেখে কেঁদে ফেলি, তুমি যে খুব দ্রুত চলে যাও এই জিনিসটা দেখে আমরা কান্না করি। ইউ হ্যাস্ট অ্যাওয়ে সো সন, ইউ হ্যাস্ট অ্যাওয়ে, হ্যাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে তাড়াতাড়ি চলে যাওয়া, তাড়াতাড়ি বিদায় নেওয়া। ফেয়ার ড্যাফোডিল, হে সুন্দর ড্যাফোডিল, উই উইপ টু সি ইউ হ্যাস্ট অ্যাওয়ে সো সন, তুমি যে খুব দ্রুত চলে যাও, বিদায় নিয়ে চলে যাও, এটা দেখে আমরা কান্না করি, অর্থাৎ আমরা খুব দুঃখ পাই। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান, যখন সূর্য মাত্রই কি হয়েছে? আকাশে উঠছে। হ্যাজ নট অ্যাটেইনড হিজ নুন, কিন্তু এখনও দুপুর হয়নি, মাত্র সূর্যটা উঠছে, এখন দুপুর হয়নি, তার মধ্যেই কি করো? তুমি বিদায় নিয়ে চলে যাও। কবি বলতেছে স্টে, স্টে, থেমে যাও, আরেকটু অপেক্ষা করো। কবি যেতে না করতেছে ড্যাফোডিল ফুলকে। কি বলতেছে? আনটিল দ্য হ্যাস্টিং ডে, যতক্ষণ না দিনটি দ্রুত বয়ে চলে যায়। হ্যাস্টিং ডে মানে হচ্ছে দ্রুত বয়ে চলা। আনটিল দ্য হ্যাস্টিং ডে হ্যাজ রান, যতক্ষণ না দ্রুত বয়ে চলা দিনটি হ্যাজ রান, শেষ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তুমি একটু স্টে করো, তুমি থাকো। বাট টু দ্য ইভেনসাং, অন্তত সন্ধ্যার প্রার্থনা পর্যন্ত থাকো। ইভেনসাং মানে কি? সন্ধ্যার প্রার্থনা। খ্রিস্টান ধর্মে সন্ধ্যার সময় প্রার্থনা করা হয়, প্রার্থনার সময় যেই গানটা গাওয়া হয় সেটাকে উদ্দেশ্য করতেছে যে অন্তত সেই সময়টা পর্যন্ত থাকো। কেন থাকবা সেই সময়টা পর্যন্ত? অ্যান্ড হ্যাভিং প্রেইড টুগেদার উই উইল গো উইথ ইউ অ্যালং, অ্যান্ড হ্যাভিং প্রেইড টুগেদার, আমরা একসাথে প্রার্থনা করব, তারপরে উই উইল গো উইথ ইউ অ্যালং, তারপরে তোমরা আর আমরা একসাথে বিদায় নিয়ে চলে যাব। এই ফার্স্ট স্ট্যাঞ্জায় কবি খুবই দুঃখ প্রকাশ করতেছে ড্যাফোডিল ফুলের উপরে, যে সূর্য মাত্র উঠছে, এখনও দুপুর হয় নাই,
আর তোমরা ঝরে পড়ে যাও, তোমরা চলে যাও, তোমরা অন্তত দিনটা শেষ হওয়া পর্যন্ত থাকো, অন্তত সন্ধ্যার সময় যেই প্রার্থনা করা হয় সেই প্রার্থনা পর্যন্ত থাকো, তারপরে তোমরা আর আমরা একসাথে প্রার্থনা করে একসাথে আমরা চলে যাব। তারপরের স্ট্যান্জা, এখানে ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাগুলো তোমরা নিজেরা পড়ে নিও। এই ফার্স্ট স্ট্যান্জার ব্যাখ্যা খুব সুন্দরভাবে এখানে একদম সহজ ইংলিশে লেখা রয়েছে। সেকেন্ড স্ট্যান্জা, We have short time to stay as you. We have as short a spring, as quick a growth to meet decay. As you or anything, we die. As your hours do and dry away, like to the summer's rain, or as the pearls of morning dew, never to be found again. আচ্ছা, সেকেন্ড স্ট্যান্জায় কি বলছে আমরা একটু ব্যাখ্যা সহ পড়ি। দেখো, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, তোমাদের মতো আমরাও খুব অল্প সময়ের জন্য থাকি, তোমাদের মতো আমরাও, আমাদের সময়টাও খুব অল্প। উই হ্যাভ অ্যাজ শর্ট আ স্প্রিং, আমাদের জীবনের যে বসন্তকাল, সেই বসন্তকালের সময়টাও কি খুবই শর্ট, কম। অ্যাজ কুইক আ গ্রোথ টু মিট ডিকে, অ্যাজ কুইক আ গ্রোথ, কেমন যেন খুব দ্রুত গ্রোথ হয়, খুব দ্রুত বেড়ে উঠি আমরা, টু মিট ডিকে, ধ্বংসের সাথে মিট করতে। অর্থাৎ আমরা দ্রুত বড় হই, আবার দ্রুত কি করি, দ্রুত ধ্বংস হয়ে যায়, দ্রুত ক্ষয় হয়ে যায়। অ্যাজ ইউ অর এনিথিং, তোমাদের মতো কিংবা তোমাদের মতো আরও যা কিছু আছে সব দ্রুত ক্ষয় হয়ে যায়, তাদের মতোই। উই ডাই, আমরা মরে যাই। অ্যাজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই, তোমাদের সময়ের মতোই। অ্যাজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, তোমাদের সময়ের মতোই কি করি আমরা, ড্রাই হয়ে যাই, শুকিয়ে যাই। অ্যান্ড অ্যাওয়ে, এবং কি করি আমরা, অদৃশ্য হয়ে যাই। লাইক, কিভাবে অদৃশ্য হই, লাইক টু দ্য সামার্স রেইন, গ্রীষ্মের দিনের বৃষ্টির মতো। অর অ্যাজ দ্য পিয়ালস অফ মর্নিং ডিউ, অথবা সকালবেলার শিশির বিন্দু রয়েছে তাদের মতো আমরা কি করি, খুব দ্রুত অ্যাওয়ে হয়ে যাই, শেষ হয়ে যাই, অদৃশ্য হয়ে যাই। কারণ গ্রীষ্মকালের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকে, আবার সকালের ভোরের যে শিশির, এটাও কিন্তু খুব অল্প সময় থাকে। নেভার টু বি ফাউন্ড এগেইন, যা পরে আর কখনো পাওয়া যায় না। আচ্ছা, এখানে কবি এই স্ট্যান্জায় বলতেছে যে হচ্ছে তোমরা যেরকম খুব অল্প সময়ের জন্য থাকো, তোমাদের মতো আমরাও কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকি। আমাদের জীবনের যে বসন্তকাল, এটা খুবই কম, খুবই কম। আমরা দ্রুত বড় হই, আবার দ্রুতই ক্ষয় হয়ে যাই। যেরকমভাবে তোমরা দ্রুত ক্ষয় হয়ে যাও, আবার আরও অন্যান্য জিনিস যেগুলো দ্রুত ক্ষয় হয়ে যায় তাদের মতো আমরা দ্রুত চলে যাই। আর আমরা অদৃশ্য হয়ে যাই, কেমন যেন গ্রীষ্মের দিনে যে বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টি যেরকম খুব অল্প সময় পরে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, সূর্যের তাপ সেই বৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেয়, রাস্তার দিকে তাকালে আর দেখা যায় না যে কখনো বৃষ্টি হয়েছিল কিনা। ঠিক তেমনইভাবে গ্রীষ্মের দিনের বৃষ্টি, সকালের শিশির, এদের মতো আমরাও কি হয়ে যাই, আমরাও অদৃশ্য হয়ে যাই। এই কবিতায় কবি নিজে নিজে খুব দুঃখ প্রকাশ করছে যে একটা ফুল যেরকম খুব দ্রুত তার জীবন শেষ হয়ে যায়, ঝরে পড়ে যায়, মানুষও তো তেমনই, তার জীবনটা খুব অল্প সময়। সো মানুষের উচিত এই অল্প সময়ে তার জীবনে আনন্দ করা, তার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা। এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, যেসব ওয়ার্ড খুবই কঠিন তার ওয়ার্ডগুলো খুব সুন্দর, ওয়ার্ড মিনিংগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখন আমরা এই কবিতার মূল ভাবগুলো জেনে নিব। এই কবিতায়, পুরো কবিতায় আমরা কি কি মূল ভাব পেলাম, কি কি থিম পেলাম। দেখো, প্রথমত কি, দ্য শর্টনেস অফ লাইফ, দ্য শর্টনেস অফ লাইফ, জীবনের স্বল্পতা। দ্য পোয়েম শোজ দ্যাট লাইফ ইজ শর্ট, জাস্ট লাইক দ্য ড্যাফোডিলস দ্যাট ব্লুম ফর আ লিটল টাইম অ্যান্ড দেন ফেড অ্যাওয়ে। এই কবিতা দেখায় যে লাইফ ইজ শর্ট, জীবন কি, জীবন হচ্ছে খুব অল্প সময়ের জন্য। যেমনইভাবে ড্যাফোডিল ফুলের মতো, যেটা খুব অল্প সময়ের জন্য ফুটে এবং তাড়াতাড়ি কি হয়ে যায়, ঝরে পড়ে যায়। দ্য বিউটি অফ ইউথ, দ্য বিউটি অফ ইউথ, দ্য ড্যাফোডিলস represent youth and beauty that is bright but doesn't last forever. বিউটি অফ ইউথ মানে হচ্ছে যুবক বয়সের যে সৌন্দর্য, সেইটা। ড্যাফোডিল এই কবিতার মধ্যে যুবক বয়সের যে সৌন্দর্য সেটা তুলে ধরা হয়েছে, কিন্তু আলটিমেটলি এটাই দেখানো হয়েছে যে ডাজেন্ট লাস্ট ফর এভার, এটা সবসময় থাকে না। তারপরে
অ্যাকসেপ্টিং লাইফস চেঞ্জেস, জীবনের যে পরিবর্তন এটাকে গ্রহণ করা। দ্য পোয়েম টিচেস আস টু অ্যাকসেপ্ট দ্যাট লাইফ অ্যান্ড হ্যাপিনেস ডোন্ট লাস্ট ফর এভার অ্যান্ড দ্যাটস ন্যাচারাল। এই কবিতা আমাদেরকে শিখায় যে লাইফ অ্যান্ড হ্যাপিনেস, জীবন এবং সুখ, এটা সব সময়ের জন্য থাকে না, আর এটাই হচ্ছে ন্যাচারাল, এটাই প্রাকৃতিক, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। তাহলে আমরা মোট 3টা থিম পেলাম এই পুরো কবিতা পড়ে: দ্য শর্টনেস অফ লাইফ, দ্য বিউটি অফ ইউথ, অ্যাকসেপ্টিং লাইফস চেঞ্জেস। ওকে, চলো আমরা পুরো ক্লাসটা একবার সামারাইজ করি। আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা পড়লাম টু ড্যাফোডিল, রবার্ট হেরিকের বিখ্যাত একটি কবিতা। রবার্ট হেরিকের একটা বিখ্যাত কবিতা সামগ্রী রয়েছে যার নাম হচ্ছে হেসপেরিডিস। এই কবিতার মধ্যে প্রায় 1200 কবিতা রয়েছে, তার মধ্যে মোস্ট ফেমাস যে কবিতা সেটা হচ্ছে টু ড্যাফোডিল। রবার্ট হেরিক একজন ক্যাভেলিয়ার পোয়েট ছিলেন, উনি একজন ক্লার্জি ম্যান ছিলেন। ক্যাভেলিয়ার পোয়েট কাকে বলে সেটা আমরা জানলাম, যে যারা রাজা চার্লস ওয়ানকে সাপোর্ট করত ইংলিশ সিভিল ওয়ারের সময়, তাদেরকে ক্যাভেলিয়ার পোয়েট বলা হয়। তারপরে ইন্ট্রোডাকশন টু পোয়েম আমরা পড়েছি। তারপরে আমরা জেনেছি যে এই কবিতা একই সাথে একটা লিরিক পোয়েম, আবার একই সাথে একটা পেস্টোরাল পোয়েম। আর এই কবিতায় অনেক সিম্বলিজম ব্যবহার করা হয়েছে। লিরিক পোয়েম মানে কি? লিরিক পোয়েম মানে হচ্ছে কবির পার্সোনাল ফিলিং, পার্সোনাল থটস এর একদম সংক্ষিপ্ত একটি কবিতা। আর পেস্টোরাল কবিতা হচ্ছে, পেস্টোরাল কবিতার মধ্যে নেচার, ফ্লাওয়ার, ফিল্ডস, ভিলেজেস এসব বিষয় নিয়ে যেসব কবিতায় বলা হয় সেগুলোকে বলা হয় পেস্টোরাল পোয়েম। তারপরে সিম্বলিজম। সিম্বলিজম মানে হচ্ছে আ সিম্বল ইজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস অ্যানাদার আইডিয়া, অর্থাৎ যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের অ্যানাদার আরেকটা আইডিয়া, সেই আইডিয়াকে উদ্দেশ্য করা হয়। তারপরে স্ট্রাকচার, তারপরে পুরো কবিতা আমরা লাইন বাই লাইন পড়লাম। একদম শেষে যে আমরা এই কবিতার থিমগুলো আজকে আমরা জানলাম। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।